হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। জয় হিন্দ, বন্দে মাতরম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমার এই চ্যানেল থেকে। তো অনেকে আছে আমার যারা বন্ধুরা এই চ্যানেলে নতুন, যারা আমার ভিডিওটা আজকেই ফার্স্ট টাইম দেখছে, তাদেরকে আমি বলবো তারা প্রথমেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা টিপে দাও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। তো আজকে যে টপিকটার ওপর আমি ভিডিওটা করছি, যারা আমাকে অলরেডি বলেছে, কমেন্টে জানিয়েছে আমার আগের ভিডিওতে যে দাদা তোমার লাইফের স্ট্রাগেলটা নিয়ে একটুখানি ডিটেলসে বলতে। তো আমি এর আগে আমার লাইফের স্ট্রাগেল নিয়ে আমি বলেছি কয়েকটা ভিডিওতে। তো আজকে আমি বলছি আমার লাইফের স্ট্রাগেলটা শুধু নিয়ে নয়, এমনকি আমার লাইফটা কতটা চেঞ্জ হয়েছে। মানে আজকে গভর্নমেন্ট জব পাওয়ার পর আমার লাইফটা কতটা চেঞ্জ হয়েছে। গভর্নমেন্ট জব পাওয়ার 1 মাস আগে অবধি আমার লাইফটা কেমন ছিল, এমনকি 2 দিন আগে অবধি আমার লাইফটা কেমন ছিল, গভর্নমেন্ট জব পাওয়ার পরেই আমার লাইফটা কেমন হয়েছে, ঠিক আছে, কী কী লাইফে চেঞ্জেস এসছে, সেইগুলো নিয়ে আমি সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো সবাইকে আমার প্রণাম, ভালোবাসা, শুভকামনা জানাই। যারা যারা গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আমি বলবো তোমরা লেগে থাকো, ঠিক আছে, মনে জোর রাখো, আর নিজের লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হবে না, ঠিক আছে। নিজেই নিজের মোটিভেশন হয়ে ওঠো, কেউ কোনো দিন কাউকে মোটিভেশন করতে পারবে না, ঠিক আছে। নিজের মোটিভেশন হলে তবেই কিন্তু জীবনে কিছু করতে পারবে বস, এটা আমি বলে দিলাম। আর একটা জিনিস হচ্ছে, তোমাকে টেনে নিচে নামানোর জন্য তোমার আত্মীয় স্বজন, তোমার পরিজন, তোমার পাড়ার ছেলেরা, বন্ধুরা, এমনকি তোমার বাড়িতেও কিছু মানুষ থাকবে যারা তোমাকে দিন রাত মানে তোমাকে খোঁটা দেবে, তোমাকে নানা রকম কথা বলবে, তোমাকে ডিমোটিভেটেড করবে, ঠিক আছে। তো তুমি তাদের কথায় কিন্তু কোনো রকম প্রভাবিত হবে না, তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো আর সামনের দিকে এগিয়ে যাও। কারণ এটুকু মনে রেখো যে তুমি তোমার নিজের ভাগ্য তুমি নিজেই বদলাতে পারো, সেটা তোমার কর্মের দ্বারা। তুমি যদি কর্ম সেই রকম লেভেলের করো তাহলে তোমার ভাগ্য পরিবর্তন হতে বাধ্য বস। আর যদি তুমি চুপচাপ হাত পা গুটিয়ে যদি বসে থাকো সবার কথা মতো, তুমি যদি নিজেকে তলিয়ে দাও, তাহলে তুমি শেষ হয়ে গেলে, ঠিক আছে। দিন যেমন করে শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়, তেমন করে তুমিও একদিন ফুরিয়ে যাবে, ঠিক আছে। তো আমি একটা ছোট ভিডিওর মধ্যে আমি বেশি কথা বলবো না, এই ভিডিওর মধ্যে আমি আমার লাইফটা নিয়ে বলছি। তো আমি আমার লাইফটা নিয়ে আমি যদি বলি, আজকে আমি যে জায়গায় চাকরি করছি, ঠিক আছে, অলরেডি তার আমি টি শার্টটা পরে আছি, ঠিক আছে। তো একটা কথা আমি বলছি যে তোমরা সবসময় এটুকু মনে রাখবে যে তোমাদের মধ্যে ভগবান যে শক্তি দিয়েছে সেই শক্তিটাকেই তোমরা কাজে লাগাও, ঠিক আছে, মনের জোর, সেটাকে কাজে লাগাও। অনেক সময় বহু মানুষ তোমাদেরকে নানা রকম পরামর্শ দেবে, নানা রকম বলবে, যেটাকে পরামর্শ বলে না, ঠিক আছে। পরামর্শের মতো পরামর্শ আজকের দিনে কেউ দিতে পারবে না। তুমি যদি নিজেকে প্রতিষ্ঠিত করবে বলে ঠিক করে থাকো, তাহলে আজকে থেকেই শুরু করো, ঠিক আছে। কাল থেকে শুরু করব এটা ভেবো না, আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে শুরু করো। আর একটা জিনিস হচ্ছে, তোমাকে টেনে হিঁচড়ে নিচে নামাবার লোকের অভাব নেই, এটুকু মনে রাখবে। যখন তুমি সাকসেস পাবে না তখন কিন্তু তোমাকে লোকে উপহাস করবে, তোমাকে নিয়ে কটাক্ষ করবে, ব্যঙ্গ করবে, যেটা আমার লাইফেও হয়েছে। যতক্ষণ আমি সাকসেস পাইনি, যেই দিনটাতে আমি সাকসেস পাইনি, সেই দিনটার আগের দিনটা অবধি আমি লোকের কাছে হাসির পাত্র ছিলাম। আমাকে নিয়ে উপহাস করেছে, খেস্সা করেছে, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে, ঠিক আছে। আমার নিয়ে অনেক কিছু তারা ভেবে রেখেছিল, মন্তব্য মনে মনে ভেবে রেখেছিল আমার নিয়ে, যে আমি আমার দ্বারা কিছু হবে না, আমি আমি কিছু করতে পারবো না কোনো দিনও, আমার কোনো যোগ্যতা নেই, এরকম তারা ভেবেছিল, ঠিক আছে। যখন আমি চাকরি পেয়েছি, যেই যোগ্যতা আমি প্রমাণ করতে পেরেছি, সেই দিন আমার পিঠ চাপড়ে বলছে, আমি জানতাম রে তুই পারবি একমাত্র। সেই লোকটা, যে লোকটা আমার সাফল্যের আগের দিন আমাকে নিয়ে উপহাস করেছে, আমাকে নিয়ে ব্যঙ্গ করেছে, যেই দিন চাকরি পাই সেই দিন আমার পিঠ চাপড়ে সে গর্ব করে বলছে যে আমি জানতাম তুই পারবি, আমি জানতাম এটা তোর দ্বারাই সম্ভব হবে, ঠিক আছে, এরকম করে বলছে। তো এরকম লোক প্রচুর তোমরা পাবে, ঠিক আছে। পাল্টি খাওয়া মাল, গিরগিটির মতো রং বদলায় যারা,
আর একটা জিনিস আমি যেটা বলছি আমার লাইফের সম্বন্ধে আমি বলতে এসে আমি অন্য কথায় চলে যাচ্ছি। তো দেখো আমি আমার পড়াশোনার লাইফটা অ্যাকচুয়াল শুরু হয়েছে মানে এই যুদ্ধটা, আজকে যে জায়গায় আমি চাকরি করছি এই যুদ্ধটা আমার শুরু হয়েছে 2020 সাল থেকে। ঠিক আছে, 2020 সালে যখন লকডাউন হয়ে গেল, কোভিড এলো, তার জন্য লকডাউন হলো, সেই সময়তে আমার একটা প্রাইভেট মানে জব করতাম, একটা ভালো মানে আমার কাছে ওই জবটা ভালো ছিল তখনকার সময়। ঠিক আছে, একটা ভালো বেটার জব, তো সেই জবটা আমার চলে যায়। ঠিক আছে, রেলের একটা প্রাইভেট কোম্পানিতে আমি জব করতাম। অনেকে ভাবতো আমি রেলেতেই হয়তো চাকরি করি, কিন্তু রেলে নয়, রেলের প্রাইভেট কোম্পানিতে তখন একটা চাকরি করতাম। তো যাই হোক, সেই চাকরিটা যে প্রাইভেট কোম্পানি, রেলের প্রাইভেট কোম্পানিতে যে চাকরি করতাম, যে ড্রাইভার, রেলের যে ড্রাইভার, এএলপি লোকো পাইলট যে গাড়ি চালায়, সেই ট্রেনের ড্রাইভার যেখানে যেখানে মানে থাকে, যে কেবিনে থাকে ট্রেনের, যে সামনে যে ড্রাইভার কেবিনে যে গাড়ি চালায়, তো সেই রকম জায়গাতে আমার কাজ ছিল। ঠিক আছে, কারণ আমার কোম্পানি যে সমস্ত আহ, ইয়েগুলো মেশিনগুলো সেই সব জায়গাতেই লাগানো ছিল, তো সেইগুলোর রিপেয়ারিং মেনটেনেন্সের এইসবের কাজ ছিল। তো যাই হোক, তো সেই সব জায়গায় মানে আমি কাজ করতাম যখন, তখন আমি কিছু মানে ভিডিও মানে কিছু ছবি তুলে আমি আমার হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বিভিন্ন জায়গায় স্ট্যাটাস দিয়েছিলাম। তো মানুষ ভাবতো কি সত্যি সত্যি আমি হয়তো রেলে চাকরি করি। ঠিক আছে, তো পাশের বাড়ির একটা কাকু, নাম বলছি না, যদি সে ভিডিওটা দেখে থাকে আমি তার মানে তাকে উদ্দেশ্য করে বলছি, শুধু তাই নয় আমি সবার ক্ষেত্রেই বলছি, এটা শুনে রাখা দরকার। তো সেই কাকু আমাকে জন্ম থেকে কোনো দিন আমার সাথে কথা বলতো না। একদিন মর্নিং ওয়াক করতে যাবো, যখনই চাকরিটা পেয়ে গেছিলাম, ওই চাকরিটা, এইটা না ওইটা, ওই প্রাইভেট কোম্পানির জবটা, রেলের প্রাইভেট কোম্পানি। তো আমাকে সকালবেলায় উঠে মানে আমি যখন মর্নিং ওয়াক করতে যাচ্ছি, ঠিক আছে, তো আমার বাইরে আর ট্রেনিং ছিল, আমি বাইরে থেকে ট্রেনিং কমপ্লিট করে বাড়ি একবার এসেছিলাম। তো সেই সময় আমাকে বলছে, ভাইপো আমি তোর জন্যই তো দাঁড়িয়ে আছি, যে তুই মর্নিং ওয়াক করতে যাবি। আমি যে জন্ম থেকে কোনো দিন আমার সাথে কথা বলেনি, আমার পাশের বাড়ির একটা কাকু, সে হঠাৎ করে আমার সাথে কথা বলছে। ঠিক আছে, তো আমি বাজার গেছিলাম যখন আগের দিন রাত্রিবেলায়, যেদিন মানে মর্নিং ওয়াক করতে গেছিলো এই ঘটনাটা, তার আগের দিনের কথা বলছি। আমি বাজার গেছিলাম ডিম কিনতে, তো সেই দিন আমাকে বলছে যে আমাদের বড়োবাবুর ছেলে, মানে বড়োবাবু মানে আমার বাবাকে বলছে, বড়োবাবুর ছেলে বড় অফিসার হয়ে গেছে রেলের। ঠিক আছে, তো সেইটাই বলছি, শুনতে ভালো লাগছে কথাটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানুষটা জন্ম থেকে জীবনে আমার সাথে বাক্যালাপ করেনি, সে যখন এরকম করে বলে, হ্যাঁ আমার প্রশংসা করে যখন আমার নিয়ে বলে সামনেতে, তখন না সত্যিকারে যেন মনে হয় আমি আকাশ থেকে পড়ছি, মনে হচ্ছে যেন মানে এরা কারা, কোথা থেকে আসে এইসব লোকগুলো। ঠিক আছে, এদেরকে ভগবান কী জন্য পাঠিয়েছে পৃথিবীতে, এটাই আমি ভাবি, মানে ভাবলে অবাক হয়ে যায়, যে মানুষটা জন্ম থেকে কোনো দিন কথা বলেনি, কোনো দিন বলেনি যে বাবু কেমন আছিস, বাবু কী করছিস, কোন ক্লাসে পড়ছিস, হ্যাঁ তোর পড়াশোনা কেমন চলছে, এই সব কথা যে বলেনি, যে আমার সাকসেসের পর আমার খোঁজ খবর নিচ্ছে, আমার নিয়ে বলছে, সেই সব মানুষগুলোকে দেখলে আমার মানে কী বলবো, তাদের নিয়ে আর কিছু ভাষা খুঁজে পাই না, যে কী ভাষায় তাদেরকে আমি বর্ণনা করব। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমি ওসব নিয়ে বলতে চাইছি না, ভিডিও আরও লম্বা হয়ে যাচ্ছে, বলতে যত বলছি এসব, এগুলো আমি পরে একটা ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমি বলছি, দেখো আমার আসল যুদ্ধটা শুরু হয়েছে 2020 সাল থেকে। 2020 সালে যখন আমি ওই জবটা করতাম, ওই জবটা আমার চলে যায়। ঠিক আছে, জবটা চলে যায় বলতে তখন ম্যান পাওয়ার বসিয়ে দিচ্ছিলো, জবটা চলে যায়। তো 2020 সালে যখন জব চলে যায়, তারপরে আমি কী করব, হতাশা বা আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। সেই সময়তে আমি আমার একটা বিজনেস শুরু করলাম। ঠিক আছে, মানে আমি যেহেতু আমি তো ইলেকট্রনিক্সের ছেলে, মানে ইলেকট্রনিক্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি। তো ইলেকট্রনিক্সের ওপর যে সমস্ত মানে যন্ত্রপাতি বা ইনস্ট্রুমেন্ট নয়, মানে যে সমস্ত অ্যাপ্লিকেশনসগুলো আছে যেগুলো আমরা ইউজ করি, নিত্য প্রয়োজনীয় যেসব মানে অ্যাপ্লিকেশনসগুলো, তো সেইগুলো আমি রিপেয়ারিং করা বা ওগুলো সারানো, হ্যাঁ এই সবের ওপর আমি জোর দিতে শুরু করলাম। ঠিক আছে, তো প্রথমত আমি লাইটের ওই এমার্জেন্সি লাইট, এলইডি লাইট এইসবের একটা দোকান করেছিলাম, ওটাই করতাম। করতে করতে হঠাৎ করে আইডিয়া এলো যে এখন মার্কেটে ওই যে ডিজিটাল ওয়িং স্কেল যেটাকে বলে, মানে কম্পিউটার ওজন কাঁটা, যে ওজন দাঁড়ি কম্পিউটার কাঁটা যেটাকে বলে, ডিজিটাল দাঁড়িপাল্লা, তো এই ওয়েট মেশিনের কাজ আমি শুরু করলাম। ঠিক আছে, আমি কিন্তু ওয়েট মেশিনের কাজ শিখিনি কোনো কোম্পানিতে বা কোনো জায়গায় কারোর কাছে শিখিনি, কারণ আমি যেহেতু আমার ট্রেডে বা ইলেকট্রনিক্স ট্রেড নিয়ে পড়াশোনা করেছি, সেটার ওপর আমার অভিজ্ঞতা আছে। সেটাকে নিয়ে আমি একটা মেশিন মানে একটা মানে আমাদের পাড়ারই, মানে পাড়ার নয় গ্রামের একজন মানে মাছ বিক্রেতার সেই দাদু আমাকে বলল যে তুই যখন এগুলো সারতে পারিস ইলেকট্রনিক্সের জিনিসগুলো, তাহলে তুই এই মেশিনটা সারতে পারিস কি, তুই দেখ তো চেষ্টা করে। তো আমি চেষ্টা করি, মানে আমি সেই দিন আমি ওই মেশিনটার উপর খুলে খালে মেশিনটা দেখি কী জিনিস, কোথায় কী আছে, কী কানেকশন করছে, মানে একটা রিসার্চ করি।
ঠিক আছে, একটা রিসার্চ করার মতো একটা মানে আর কি ওটার উপর আমি একটা ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন করি, ঠিক আছে। আর আমার ইনভেস্টিগেশন একটা লেভেলের ইনভেস্টিগেশন, ঠিক আছে। তো যখন আমি ওইটার উপর স্টাডি করি, ওটাকে নিয়ে যখন আমি অ্যানালাইসিস করি, তখন আমি আস্তে আস্তে একটা নলেজ আমি মানে পাই যে কী জিনিসটা, কী ব্যাপার, কী 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 মানে ডিভাইসের মধ্যে ইউজ হয়েছে সেই সব দিয়ে। যাই হোক, এইভাবে আমি আস্তে আস্তে কাজ করতে করতে আমি কাজ শিখে যাই, ঠিক আছে। আমি কোনো জায়গা থেকে এই ওয়েট মেশিনের কাজ শিখিনি। তো ওয়েট মেশিনের কাজটাই আমি করছিলাম খুব ভালোভাবে বছর দুয়েক, মানে 2020 থেকে 2022 সাল, বছর দুয়েকের মধ্যে আমি কিন্তু ভালো রকম একজন বিজনেসম্যান হয়ে গেছিলাম, ঠিক আছে, 2022-এর উপর। তারপরে হঠাৎ করে মানে হয়েছি তো বিজনেসম্যান, ঠিক আছে, কিন্তু আমি যখন যখন কোনো জায়গায় যখন সার্ভিসে যেতাম, ফিল্ড টেকনিশিয়ান ছিলাম আমি, মানে দোকানে গিয়ে বাড়িতে গিয়ে ভিজিট করে আমি ওয়েট মেশিনটা সারতাম, এমনকি ওয়েট মেশিন ডেলিভারি মানে নতুন মেশিন বিক্রিও করেছি, ঠিক আছে। যখন সারতাম তখন মানুষ আমাকে বলতো যে তুমি এই কাজ কোথা থেকে শিখেছো। আমি তখন বলছি এই কাজ আমি কোথাও থেকে শিখিনি, আমি একটা রামকৃষ্ণ মিশন থেকে, শিল্প বিদ্যালয় রামকৃষ্ণ মিশন কলেজ থেকে আমি একটা পড়াশোনা করেছি, ইঞ্জিনিয়ারিং করেছি, এর উপরে একটা কোর্স করেছি। তো সেটা থেকেই জাস্ট আমার বেসিক নলেজ, এবং তারপর থেকে আমি নিজে এটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করে স্টাডি করে আমি এগুলো জেনেছি। তখন বলছে যে তুমি রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছো, রামকৃষ্ণ মিশনের একজন স্টুডেন্ট হয়ে, ঠিক আছে, তুমি কোথাও যেহেতু জব পেলে না, হ্যাঁ, এরকম ধারা রোদ্দুরে, হ্যাঁ, রোদে বৃষ্টিতে এরকম ঘুরে ঘুরে লোকের দৌড়ে দৌড়ে এখানে ওখানে ধুলো বালিতে মাটিতে বসে এখানে সেখানে কাজ করছো, ঠিক আছে, ময়লা নোংরাতে, তো তোমার মানে ফিউচার কী তাহলে? তুমি কি এটাই সারাদিন মানে সারা জীবন কি এটাই নিয়ে থাকবে? তোমার মাসে কীরকম ইনকাম হয়, ঠিক আছে। তো একটা পুরুষ মানুষকে তার ইনকাম দিয়ে বিচার করা হয় সমাজে মেনলি। তখন আমি ভাবতাম যে আমি তখন মানে প্রথম তো মানে মানুষের এরকম শুনতে, বা আমি বিজ্ঞাপন দিতাম, পোস্টারে পোস্টারে আমি বিজ্ঞাপন পর্যন্ত দিয়েছি আমার ব্যবসাকে প্রচার করার জন্য, যে আমি ব্যবসাকে প্রচার করার জন্য আমি কাউকে ভাড়া করে বিজ্ঞাপন দিয়েছি তা না, আমি নিজের মানে ব্যবসার প্রচার নিজে করেছি, ঠিক আছে। পোস্টারে পোস্টারে আমি আটা দিয়ে, হ্যাঁ, সেই যে আটা পাওয়া যায় না মার্কেটে, ওই 5 টাকা 10 টাকার যে সেই গামগুলো পাওয়া যায়, ঠিক আছে, তো গদ আটা যেটাকে বলে, ওইটা দিয়ে আমি আর কি পোস্টার করে আমি বিভিন্ন জায়গায় পোস্টারে পোস্টারে আমি সব মেরেছি, ইলেকট্রিক যে পোলগুলো আছে সেগুলোতে মেরেছি, অনেকের দোকানের সামনের দেয়ালে মেরেছি। তো এইভাবে আমি আমার ব্যবসার প্রচার করি, ঠিক আছে। খারাপ লাগতো হয়তো একটু একটু, প্রথম লাগতো, যখন প্রথম করতাম খারাপ লাগতো, কিন্তু আমি ভাবছি আমি তো কোনো পাপ কাজ করছি না, আমি তো কোনো খুন খারাপি করছি না, চুরি ডাকাতি করছি না, হ্যাঁ, যে অনেকে যে চিটিংবাজি করে চুরি ডাকাতি করে ইনকাম করে, আমি তো সেরকম কিছু করছি না, আমি তো সৎ পথে ইনকাম করছি, আমার ব্যবসা, আমি নিজের ব্যবসা নিজে প্রচার করছি মানে রুজি রোজগারের জন্য। তো আমি ওটাকেই প্রথম সেই সময় আমি ভেবেছিলাম যে এটাই আমার ভবিষ্যৎ, আমাকে সারা জীবন এটাকে নিয়েই থাকতে হবে, এই ব্যবসা নিয়েই থাকতে হবে, এটাই করতে হবে। তো এইভাবে ভাবতে ভাবতে একটা সময় মানে 2 বছর 2.5 বছরের মাথায় একটা সময় মানে 2022 সালে আমার মনের মধ্যে একটু চিন্তাভাবনাটা একটু পাল্টায়। মানুষের মন তো পরিবর্তন হয় না, আমারও মন পরিবর্তন হয়েছে যে আমি কী করছি? আমি যে ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছি, ঠাকুরের আশ্রমে যে 2 বছর পড়াশোনা করলাম, তাহলে আমি ঠাকুরকে আমার আরাধ্যকে আমি মানে মানে জানি আমি কোনো কাজ ছোট নয়, কিন্তু আমার মনে হয় যেন এই শিক্ষাটার জন্য আমি মানে এই কাজটা করার জন্য কি আমি শিক্ষাটা গ্রহণ করেছি। সমাজে তো একটা প্রতিষ্ঠিত হতে হবে, কারণ সমাজ আমাকে কেমন করে, আমি কাজ করছি, টাকা কামাচ্ছি মানে ব্যবসাতে, তাতেও সমাজ যেন আমাকে কেমন চোখে একটা দেখতো, ঠিক আছে, কেমন একটা চোখে দেখতো, মানে কোনো সম্মান নেই, যেটাকে বলে কোনো সম্মান নেই। হ্যাঁ, ইনকাম আছে, টাকা আছে, সব আছে, মানে সেরকম নয়, মানে চলে যাবে, মোটামুটি চলে যাবে সেরকমভাবে, সমাজ একটা কেমন চোখে দেখতো, ঠিক আছে। তো সমাজের কাছে আমি মানে সেইভাবে আমি সেই সম্মানটা পেতে চাই, সমাজ আমাকে সেই সম্মানটা দিক, আমি এরকম সম্মানটা পেতে চাই, ঠিক আছে। তাই জন্য তখন থেকে আমার মনে হলো যে একটা গভর্নমেন্ট জব আমাকে পেতেই হবে লাইফে, এটাই আমার জীবনের একমাত্র ধ্যান জ্ঞান লক্ষ্য, হ্যাঁ, হয়ে উঠুক এটাই, যে আমাকে একটা গভর্নমেন্ট জব পেতেই হবে অ্যাট এনি হাউ। কারণ আমার ব্যাচের কিছু মানে আমার ব্যাচের কিছু বন্ধু আমার সাথে যখন পড়তো, তারা অলরেডি সেই সময় যখন আমি ভাবছি 2022 সালে, তারা অলরেডি গভর্নমেন্ট জব পেয়ে গেছে অনেকে। তো আমিও ভাবি যে আমিও নিজেকে প্রতিষ্ঠিত করব, ঠিক আছে। তো এবার গভর্নমেন্ট জব তো বললেই তো মুখে মানে এটা তো মামার বাড়ির মোয়া নয় যে বললেই হয়ে যাবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। প্রচুর পরিশ্রম করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে,
অনেক একটা সিস্টেমেটিকভাবে চলতে হবে, ঠিক আছে? তো কোথায় যাওয়া যায়, কোথায় পড়াশোনা করা যায়, এটা ভাবতে ভাবতে আমার তপবন স্টাডি সেন্টারের নামটা মাথায় এলো। তপবন স্টাডি সেন্টারটা অ্যাকচুয়ালি আমাদের গ্রামেরই পাড়ার একটা মেয়ে আর কি ওখান থেকে পড়াশোনা করে দিল্লি মেট্রোতে চাকরি করে। তো আর নাম তার আর বলছি না এই ভিডিওতে, ঠিক আছে? যাই হোক, সে বলেছিল কোথায় পড়াশোনা করে, আমি সেটা মাথায় রেখেছিলাম যে সেই এরকম জায়গা থেকে পড়াশোনা করছে। আর ওই তপবন স্টাডি সেন্টারের নাম কিন্তু আমি আগেও বহু শুনেছি। যখন আমি আইটিআই পাস করি, ঠিক আছে, রামকৃষ্ণ মিশন থেকে, তখন আমাকে একটা আরপিএফ দাদা আমাকে বলেছিল, তখন আমি ট্রেনে যেতাম তো ডেলি প্যাসেঞ্জারি করতাম, আর ওই আরপিএফ দাদাটাও ডেলি প্যাসেঞ্জারি করতো, কামারকুণ্ডুতে পোস্টিং ছিল। ও আমাকে বলতো নাকি যে ওই রকম জায়গায় একটা প্রতিষ্ঠান আছে, ওখানে গেলে তোকে সরকারি চাকরির জন্য প্রস্তুতি প্রিপারেশন সব কিছু করাবে। তুই যেমন 2 বছর এখানে আইটিআই করলি, তা তুই ওইখানে যা, ওখানে গেলে পড়াশোনা করলে তুই চাকরি পাবি। তখন আর কি অতটা গুরুত্ব দিইনি। 2018 সালে যখন রেলের এএলপির ভ্যাকান্সি এসেছিলো, তখন আমি প্রিপারেশনে ছিলাম। আমি উইদাউট প্রিপারেশনে এক্সাম দিয়েছিলাম, উইদাউট প্রিপারেশনে, ঠিক আছে? তখন একটা লাইফটা অন্যরকম ছিল। তো অ্যাকচুয়ালি আমার আসল হুঁশটা, আমার আসল চেতনাটা আসলে শুরু হয় 2022 সালে। 2022 সাল থেকেই মানে মানে মনে হয়েছিল না, মনেতে একটা কেউ ট্রিগার করে দিল, ট্রিগার, ঠিক আছে, আমাকে জাগিয়ে দিল। যে আমি এতদিন নিভে ছিলাম, আমাকে জাগিয়ে দিল, ঠিক আছে? আর তখন বয়সটা অলরেডি আমার 28-এ গিয়ে ঠেকে গেছে। এবার ব্যাপার হচ্ছে আমি কি, এবার তোমরা বলবে আমি কি 28-এ গিয়ে জেগেছি? ব্যাপারটা সেটা নয়। 28-এর আগে কেন জাগিনি? কারণ আমার ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ। আমাকে অনেকের বাবারা বাড়ি থেকে পড়াচ্ছে, ঠিক আছে, সমস্ত কিছু পড়াচ্ছে, একদম গোড়া থেকে, ও ঠিক আছে, সব কিছু পড়াচ্ছে, মানে পড়াশোনার খরচাটা দিচ্ছে, মানে ফিনান্সিয়াল সাপোর্টটা দিচ্ছে, পড়াশোনা করার যে মানে অর্থটা, সেই ফিনান্সিয়াল সাপোর্টটা বাড়ি থেকে দিচ্ছে, যেটা আমার ক্ষেত্রে হয়নি। আমার ক্ষেত্রে শুধুমাত্র ওই একটা কোর্স করিয়ে আমার বাড়ির লোক বলতে মানে দাদু করিয়েছিল, ঠিক আছে, কিন্তু ওইটুকুনি টাকাতে পুরো ওই কোর্সটা কমপ্লিট হয়নি, পরে টাকা আরও লেগেছিলো, ঠিক আছে? তো সেটা এদিক ওদিক থেকে ম্যানেজ করে দিতে হয়েছে। তারপর থেকে মানে ওটা করে তো এখন ঘরে বহু ছেলে ইঞ্জিনিয়ারিং করে, ডিপ্লোমা করে, তো ঘরে আইটিআই করে, ঘরে তো বহু ছেলে এখন ঘরে ঘরে আইটিআই, ঘরে ঘরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছেলে আছে, ঠিক আছে? তাহলে কি সবাই চাকরি পেয়ে বসে আছে? সবাই কি গভর্নমেন্ট চাকরি পাচ্ছে? তা তো নয়। তো চাকরি পেতে গেলে একটা সিস্টেমিকভাবে পারফরমেন্স করতে হবে, পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তো একটা নির্দিষ্ট সিস্টেমে আসতে হবে, তবেই কিন্তু গভর্নমেন্ট জব পাবে, ঠিক আছে? নিজেকে সেইভাবে তৈরি করতে হবে, তবেই কিন্তু পাবে। এইটা হচ্ছে মেন ব্যাপার। শুধুমাত্র কোয়ালিফিকেশান তো হচ্ছে একটা মানে জাস্ট ওই গভর্নমেন্ট জবের এক্সামগুলো দেওয়ার জন্য একটা জাস্ট যোগ্যতা, যে তুমি গভর্নমেন্ট জব দিতে পারবে তার জন্য তোমার ওই যোগ্যতা, যে ওটা ফর্মটা ফিল আপ করতে পারবে যোগ্যতা, কিন্তু তুমি পাস করতে পারবে তার জন্য তুমি যোগ্যতা না, তার জন্যই তো আসল সেই সাধনা, আসল সেই মানে যুদ্ধ, তোমার যুদ্ধের জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। গভর্নমেন্ট জব হচ্ছে একটা যুদ্ধ, লাইক অ্যাজ ওয়ার। সেই ওয়ারে তুমি হচ্ছে ওয়ারিয়র, ঠিক আছে, যোদ্ধা। হয় তোমাকে ওই যুদ্ধে জিততে হবে, নয় তোমাকে যুদ্ধে প্রাণ ত্যাগ করতে হবে। এর বাইরে তোমার কাছে কোনো অপশন নেই। আমি সেটাই ভাবতাম যে হয় আমাকে এই যুদ্ধে জিততে হবে, মানে কিছু একটা ছিনিয়ে আনতে হবে, হ্যাঁ, মানে চাকরি আমাকে ছিনিয়ে আনতে হবে অ্যাট এনি হাউ। আর সেকেন্ড হচ্ছে হয় আমাকে চাকরি না পেলে সুসাইড করে নেবো, মানে মরে যাবো, ব্যাস। এর বাইরে কারণ এটা তারপর জীবন নেই, মানে ওই সম্মানটা নেই, কোনো জীবন নেই। তো এরকম আমি ভেবে নিয়েছিলাম লাইফে এইরকম ধারায় একটা জেদ মানসিকতা রাখতে হবে, ঠিক আছে, যদি লাইফে কিছু করে দেখাতে চাও। বিশেষ করে তাদেরকে যারা তোমাকে খেস্সা করে, উপহাস করে, যারা তোমাকে নিয়ে কটাক্ষ করে দিন রাত, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে বলছি, আমার লাইফটা বলছি, আমার লাইফে বন্ধুবান্ধব নেই তেমন, ঠিক আছে? ছোটো থেকেই বন্ধুবান্ধব আমার তেমন নেই। আর যারা আছে, বন্ধুবান্ধব নয়, যারা আছে তারা অলরেডি আমাকে হিংসে করে, আমাকে নিয়ে উপহাস করে, আমাকে নিয়ে অনেকে খেস্সা করে, ঠিক আছে? তো অনেক কিছু আমার সম্বন্ধে তারা পিছনে বলে, আমার পিছনে বলে, ঠিক আছে? সামনে বলার সাহস পায় না, পিছনে বলে, ঠিক আছে? তো যাই হোক, আমি আর সেই সব ব্যাপারে যাচ্ছি না। যখন আমি জবটা পাই, তাদের মাথায় যেন বজ্রাঘাত পড়লো, এই রকম একটা ব্যাপার। তারা শুনে জাস্ট স্টান হয়ে গেল যে এই ছেলেটা কী করে এই জায়গায় কী করে জব পেতে পারে, ঠিক আছে? তাদের শুনে তাদের ফেটে গেল, ঠিক আছে? হাতে ধরে মানে হাতে খুলে হাতে চলে এসছে।
এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা লোকের ফেটে গেছে, আচ্ছা আচ্ছা লোকের খুলে হাতে চলে এসছে, ঠিক আছে, গভর্নমেন্ট জবটা পাওয়ার পর। তো আমি একটা কথা বলবো সবাইয়ের উদ্দেশ্যে, যে তোমরা যারা নিজেকে প্রতিষ্ঠিত করবে ভাবছো, তো যারা এই নেগেটিভ কথা, যারা এই ডিমোটিভেটেড করছে না, তাদেরকে এই মিডিল ফিঙ্গার দেখকে তুমি তোমার মানে তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো, ব্যাস আমি এটুকুই বলবো আমি। আর আমার লাইফে তারপরে আমি পড়াশোনা করেছি 3 বছর, 3 বছর ওইখানে লাগাতার পড়াশোনা করেছি। 2024 সালে রেলের রিক্রুটমেন্ট আছে। অ্যাকচুয়ালি আমার টার্গেট ছিল ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি, হয় লোকো পাইলট বা হয় টেকনিশিয়ান, এই দুটোর মধ্যে একটা আমাকে ছিনিয়ে নিতেই হবে। সেই লেভেলে আমি পড়াশোনা শুরু করি, সাথে সাথে বিজনেস কিন্তু আমি ছাড়িনি, কারণ এটাই তো হচ্ছে সেই পথটা যে আমাকে ওই প্রাইভেটে যে আমি কোচিং সেন্টারে পড়ছি তার যে পড়াশোনার খরচা যেটা ছিল হচ্ছে 800 টাকা করে মাসে, ভর্তির সময় 3300 না 3400 টাকা, মানে 3500 টাকা মতো নিয়েছিল, 3500 টাকা, আর মাসে মাসে 800 টাকা। সেই 2022 সালের ভর্তি হয়েছিলাম এপ্রিল মাসে, ঠিক আছে, আর ছাড়লাম 2025 সালে মার্চ মাস করে, ঠিক আছে। তারপর থেকে আর টানতে পারিনি। ওই অবস্থা, ওইখান থেকে আমি যে টেনে মানে 2022-এর ওই এপ্রিল থেকে পড়াশোনা করছি, 2022-এর এপ্রিল টু 2023-এর এপ্রিল, 2023-এর এপ্রিল টু 2024-এর এপ্রিল, 2024-এর এপ্রিল টু 2025-এর মার্চ। তো এত দূর আমি যে পড়াশোনা করেছি, এই 3 বছরের প্রত্যেক মাসের খরচা, মানে ওই মাইনেটা, ঠিক আছে, না আমার পরিবার দিয়েছে, না আমার আত্মীয় স্বজন দিয়েছে, না আমার চেনা জানা কোনো, মানে আমার কোনো বন্ধু তো নেই বলে দিলাম, তো কেউ দিয়েছে, বাইরে কেউ দিয়েছে, সাহায্য করেছে আমাকে, ঠিক আছে। কারণ আমাকে যদি কেউ সাহায্য করে, ঠিক আছে, আমি যদি সাহায্য করে, লোকে ভাববে যে আমি ছেলেটাকে সাহায্য করবি, কী গ্যারেন্টি আছে ও চাকরি পেয়ে আমার টাকা সুদে দেবে, ঠিক আছে, লোকে ভয় পায়, ঠিক আছে, আর চাইও না ওইরকম, তারা সাহায্য নিতে চায়নি। যে স্ট্রাগল করে আমি, ঠিক আছে, দিনের বেলায় মানে কাঁটা সারতুম, ওরকম তারা ওয়েট মেশিনের কাজ করে রাত্রেবেলায় এসে পড়াশোনা করা, সন্ধ্যেবেলায় এসে পড়াশোনা করা, ঠিক আছে, বিকাল থেকে আমি ফ্রি থাকতাম, বিকাল থেকে পড়াশোনা করা, ঠিক আছে, করে এরকম মানে অনেকটা রাত অবধি পড়তাম। তো এইভাবে পড়াশোনা করে আমি স্ট্রাগল করে আজকে আমি এই জায়গায় চাকরি পেয়েছি, ঠিক আছে, এই জায়গায় চাকরি পেয়েছি। রেলে চাকরি পাইনি, আমার কোনো তাতে দুঃখ নেই, ঠিক আছে। প্রথমে একটু ভেঙে পড়েছিলাম যখন এখানে পাইনি, ঠিক আছে, একটু দুঃখ পেয়েছিলাম, সত্যি এটা আমি বলবো, মানে মিথ্যে বলবো না, প্রথমে সত্যি আমি অনেকটা ভেঙে পড়েছিলাম, কারণ আমি তো রেলের জন্যই পড়তাম, একটুর জন্য আমি কাট অফ ক্লিয়ার করতে পারিনি। কলকাতা বোর্ডে ফিল আপ করেছিলাম, আর কলকাতা হচ্ছে রেড জোন, হ্যাঁ, ইন্ডিয়ান রেলের চাকরি পাওয়ার জন্য রেড জোন, মানে ওখানে চাকরি মানে মানে ফর্ম না ফিল আপ করলেই ভালো হয়, খুব যারা একদম তুখর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা ছাড়া ওই সব জায়গায় কেউ যেতে পারে না, ঠিক আছে। আর রেলের পড়াশোনা হচ্ছে হিউজ লেভেলের, মানে সেই মানে একটা কি বলবো, সেই লেভেলের একটা প্রেসার, ঠিক আছে, ম্যাথ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, জিওগ্রাফি, হিস্টোরি, ঠিক আছে, এইসব নিয়ে রেলের একটা প্যাকেজ, মানে গভর্নমেন্ট চাকরির রেলের এক্সামের প্যাকেজ, এক্সাম প্রিপারেশনের প্যাকেজ। তো তারপর সাথে সাথে আমি শুধু রেল দিইনি, আমার সাথে সাথে যা ছিল, দেখো আমার তখন 28-29 বছর বয়স হয়ে গেছে ভাই, 28-29 বছর বয়সে আমি আর কি গভর্নমেন্ট জবে, মানে কি গভর্নমেন্ট টেকনিক্যাল গভর্নমেন্ট কি জবে অ্যাপ্লাই করবো, ডিআরডিও, বার্গ, ইসিআইএল, সবের বয়স হচ্ছে 28-26 বছর, ঠিক আছে। আমি কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারছি না, জেনারেল কাস্টের ছেলে আমি, ইউআর ক্যান্ডিডেট, ঠিক আছে, আমার কোনো এসসি এসটি ওবিসি কোনো কাস্ট নেই। আমি ওই বয়সে, আমি যখন খেলার মাঠে নামছি, এই যুদ্ধে নামছি, আমাকে অনেকে বলেছে যেও না, এই বয়সে যেও না, রিস্ক নিও না, ঠিক আছে, যখন পাবে না না তখন সব যাবে, সময় যাবে, তুমি যে ব্যবসা করছো এই ব্যবসাটাও নষ্ট হয়ে যাবে, সময় চলে যাবে, টাকা পয়সা তো যাবেই, তাহলে কি দরকার, রিস্ক, প্রচুর রিস্ক, হাই রিস্ক, তোমার এই এজে এসে তুমি এই রিস্ক নিচ্ছ, আমাকে এরকম করে বলেছে, ঠিক আছে, বহু মানুষ বলেছে। তো আমি শুনিনি, আমি আমার লক্ষ্যে স্থির ছিলাম, আমি মহাকালের ভক্ত, আমি মহাকালকে স্মরণ করি, যে যা হবে আমার মহাকাল বুঝে নেবে, আমি আমার লক্ষ্যে স্থির থাকি, আমি আমার কক্ষে স্থির থাকি, অরবিটে স্থির থাকবো, ঠিক আছে, তাহলেই হবে, আমি আমার কর্মটুকু করে যাবো, ব্যাস বাকিটা উনি বুঝে নেবেন। তো সেইভাবে আমি পড়াশোনা করেছি, সেইভাবে আমি স্ট্রাগল করেছি, ঠিক আছে। এবার কীভাবে পড়াশোনা করতাম, কতটা কী পড়াশোনা করতাম, এত কিছু আমি আর এই ডিটেলসে আমি এই ভিডিওর মধ্যে তুলছি না, ভিডিও অলরেডি 24 মিনিটের হয়ে গেছে, ঠিক আছে। তো আমি শুধু এইটুকুই বললাম, এইভাবেই আমি পড়াশোনা করেছি, ঠিক আছে। সকালবেলা
বিজনেস ওয়েট মেশিনের কাজ করতাম, ফিল্ডে গিয়ে সার্ভিস করতাম, লোকের দোকানে দোকানে বাড়িতে গিয়ে। নিজের একটা ঘর ছিল, মানে আমার বাড়ির সংলগ্নেই, ওখানেও আমি সার্ভিস করেছি। ঘরের মধ্যে বসে, আমার দোকান ঘরে বসে বসে আমি পড়াশোনা করতাম। যখন আমার কাজ নেই, কাস্টমার নেই, পড়াশোনা করতাম। আমার দোকান ঘরটা অলরেডি আমার স্টাডি রুম হয়ে গেছে। দেয়ালেগুলো দেখবে চারদিকে নোটস, শুধু পড়াশোনার সূত্র, অঙ্কের সূত্র, সব কিছু মানে নোটসে ভর্তি। ঠিক আছে, এগুলো আমি বারবার ভুলে যেতাম, সেই সব নোটসগুলোকে আমি ওইখানে দেয়ালের মধ্যে টাঙিয়ে রেখেছিলাম। আর দেয়ালের মধ্যে ছিল একটা শপথ বাক্য, ঠিক আছে, যেটা যেটা আমি প্রতিদিন পড়াশোনা করার শুরুতে, দিনের শুরুতে যখন আমি ওই ঘরটায় এসে পড়াশোনা করতাম, ওই ঘরটায় মানে ঢুকে পড়াশোনা করার আগে, বই খোলার আগে আমি ওই শপথ বাক্যটা পাঠ করতাম। যে শপথ বাক্যটা ছিল যে কি মানে ছিল, আমি নিজের মনে করে লিখেছি, এখন আর অতটা মনে নেই। মানে এটাই আর কি, সংক্ষেপে বলছি, যে হয় আমাকে চাকরি পেতেই হবে, এটা আমার কাছে একটা যুদ্ধ, এই যুদ্ধে আমাকে জিততে হবে, নয়তো আমাকে পৃথিবী থেকে সরে যেতে হবে। তো এই রকম যারা মন মানসিকতা নিয়ে আমি ওই শপথ বাক্যটা লিখেছিলাম। ঠিক আছে, কারণ সম্মানটা আমাকে পেতেই হবে, ওই সম্মানটা আমাকে পেতে হবে যে সম্মান মানুষ আমাকে দিচ্ছে না, দেয় না। ঠিক আছে, তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ওপর একটা প্রভাব আছে। ঠিক আছে, তার জন্য আমাকে অনেকে সেই সম্মানটা দেয় না। ঠিক আছে, যাই হোক, আমি নিজের যোগ্যতায় আজকে নিজে স্ট্রাগল করে, আমার বাবা মা আমাকে পড়াশোনা করায়নি, মানে মানে আমার বাবা মা একটা জায়গা অবধি আমাকে পড়াশোনা করিয়েছে। আসল যে লড়াই, যুদ্ধ, সেই যুদ্ধের জন্য প্রস্তুতি আমি নিজে নিয়েছি, নিজের পড়াশোনার খরচ নিজে চালিয়েছি। ঠিক আছে, রোজগার করে, এমনকি শুধু নিজের পড়াশোনার খরচটুকু নয়, আমি ঘরের মানে কিছু ডেভেলপ করেছি, আমার ঘরে কিছু মানে আমার ইচ্ছা মতো আমি কিছু ডেভেলপ করি, যেগুলো আমার ছিল। যেমন আমার ফ্যামিলিতে জলের কষ্ট ছিল, তার জন্য সাবমার্সেল কল, মানে এইসব আর কি করেছি, ঘরের জিনিস করেছি কিছু। ঠিক আছে, তো সেই রোজগারই আমি করেছি। ঠিক আছে, আমি কোনো প্রাইভেট কোম্পানিতে জব করে এত কিছু করিনি, ওইটা করেছিলাম। তো তারপরে সাথে সাথে এই পড়াশোনা করা, তারপরে দিনের শেষে এসে সেই রাতে আবার এই সারাদিনে মানে কাজ করে এসে দিনের শেষে সেই রাতে এসে পড়াশোনা করা। ঠিক আছে, সেই মানসিকতা নিয়ে সেই মানে তখন পড়াশোনা করতাম, চোখে জল আসতো, মানে কান্না পেয়ে যেত, মানে কী বলবো, সে কীরকম একটা অনুভূতি সে আমি জানি। তখন সেই দিনগুলো আমি পেরিয়ে এসেছি। ঠিক আছে, তাই সেই দিনগুলো দেখেছিলাম বলেই, পেয়েছিলাম বলেই জীবনে আজকে এই দিনটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আজকে এই টি শার্টটা পরে আছি। ঠিক আছে, তো সেই জন্যই বলছি যে সবাইকে বলবো, যারা যারা আজকে ভাবছো যে মানে আমাকে দেখে অনেকে ঝোঁক উঠেছে, আমার নিজের ফ্যামিলি বা নিজের আত্মীয় স্বজনদের কিছু মানুষেরও ঝোঁক উঠেছে আমাকে দেখে, যে আমি পেরেছি মানে সেও পারবে। ঠিক আছে, তো অবশ্যই পারবে, কেন পারবে না? স্ট্রাগল করতে হবে, তো স্ট্রাগল না করলে কোনোদিনও বড় হওয়া যায় না। এটা একদম মানে এটা একজন মানে একটা মূল বাক্য। স্ট্রাগল তোমাকে করতেই হবে, তুমি যত বড় লোকের ব্যাটাই হও না কেন। ঠিক আছে, তোমাকে সেই স্ট্রাগল করতেই হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে মেন কথা। আর আমার ফ্যামিলি, ছোটোবেলা থেকে আমি মানে সেই অভাব অনটনের মধ্যে বড় হয়েছি। ঠিক আছে, সেই অভাবটা আমি জানি যে কী কষ্ট। অভাবটা অ্যাকচুয়ালি বলে না যে গরিব হয়ে জন্মানোতে বাবার হাত থাকে, কিন্তু গরিব হয়ে বেঁচে থাকাটা নিজের অপরাধ। এটা একদম সত্যি তাই। ঠিক আছে, আমি গরিব হয়ে কেন বাঁচবো? আমাকে ভগবান দুটো হাত পা দিয়েছে, করে খাবো, আমার বিদ্যে বুদ্ধি আছে, পেটে তো বিদ্যে আছে, আমি তো পড়াশোনা করেছি, তাহলে সেই বিদ্যে দিয়ে আমি আমার আমি এই যে হাতের কাজ জানি, আমি অনেক রকম জিনিস তৈরি করি আমার যে শিক্ষা যোগ্যতা দিয়ে, তো সেইগুলো দিয়ে আমি কিছু করে খেতে পারবো। ব্যাস, আমার যদি চাকরি নাও হতো, আমি ওইগুলো দিয়েই করে খেতাম। হ্যাঁ, তাই যাই বলছি, তো যাকগে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যে তোমাদেরকেও সবাইকে বলবো, ভালো করে পড়াশোনা করো, ভালো করে নিজেকে তৈরি করো। ঠিক আছে, কে কী বললো শুনতে যাবে না, পাড়া প্রতিবেশী তোমাকে টেনে হিঁচড়ে নিচে নামাবে। আজকে যারা আমার কিছু বন্ধু নয়, মানে আমি তাদেরকে বন্ধু ভাবি না, আমার ক্লাসমেটেই পড়তো, আমার সাথে পড়তো, একসাথে ইঞ্জিনিয়ারিং পাস করেছি, তো তারা অনেকে আমাকে অনেক উল্টোপাল্টা আমাকে নিয়ে মন্তব্য করেছে, অনেক কিছু আমাকে বলেছে। ঠিক আছে, মানে সেগুলো আমি আর এই ভিডিওর মধ্যে বলবো না, পরে যদি কোনো ভিডিও করি তো সেটা নিয়ে বলবো। তারা আমাকে আলাদা একটা মানে আমাকে একটা মানে অন্যরকমভাবে আমাকে বলতো। ঠিক আছে, আমার খুব
খারাপ লাগতো, খুব কষ্ট হতো, কিন্তু আমি কোনোদিন প্রতিবাদ করিনি, কোনোদিন বলিনি, ঠিক আছে? তো প্রতিবাদটা আমি ওইভাবে করতে চাই না। যারা মূর্খ তারাই, ওই বলে না যে ফাঁকা কলসির আওয়াজ বেশি, হ্যাঁ, ওই যারা মূর্খ তারাই বেশি ওরকম মুখ চালাবে। আমি মুখ চালাই না, আমি করে দেখিয়ে দিয়েছি। আমি যে কী, আমি যে কোন যোগ্যতায় বিলং করি আমি সেটা তাদেরকে করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তাদের ফেটে গেছে, আমি বলে দিলাম, তাদের ফেটে গেছে পুরো, দেখে। তো সেটাই বলছি, ঠিক আছে? আমি এটাই বলবো যে তোরা যারা ভাবিস না, আমাকে নিয়ে যারা খেস্তা করিস, আমাকে নিয়ে যারা ভাবিস যে হর, আমার নাম হর, তো হর এরকম ওরকম, হর মানে শিব, ঠিক আছে? তো শিবকে অপমান করা, আমাকে অপমান করা মানে ভোলেনাথকে অপমান করা। আমি আমি নিজেকে ভোলেনাথ ভাবছি না, আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু ভোলেনাথ বিরাজ করে, ঠিক আছে? তাই কাউকে কাউকে নিয়ে তাকে অপমান করার আগে, তাকে তাকে নিয়ে খেস্তা, বিদ্রূপ, ব্যঙ্গ, উপহাস, কটাক্ষ করার আগে আগে নিজের যোগ্যতাটা তুই প্রমাণ করবি। তুই কী, ঠিক আছে? তুই আমার যোগ্যতায় বিলং করিস কি না, ঠিক আছে? আমার যোগ্যতায় তুই যাকে অপমান করছিস তাকেই বলছি, তুই যাদেরকেই অপমান করিস না কেন তার যোগ্যতায় তুই বিলং করিস কি না। আর কোনো মানুষকে তুই অপমান করার, তার যোগ্যতা নিয়ে তাকে ওরকম খেস্তা করার কোনো রাইট তোর নেই। তার বিচারটা সময় দেবে। আজকে এই বিচারটা সময় তোকে দিয়েছে, ঠিক আছে? তোদেরকে দিয়েছে। আমি যে আমি যে কি করে দেখিয়ে দিয়েছি সেটা তোরা প্রমাণ পেয়ে গেছিস আমি যে কী, ঠিক আছে? তো সেটাই বলবো, ঠিক আছে? কাউকে নিয়ে কোনোদিন ছোট ভাবা উচিত নয়, যে ওর দ্বারা কিছু হবে না, ও কিছু করতে পারবে না, হ্যাঁ, হি ইজ দ্য ফিনিশড, নট, ওকে? সেটাই বলছি। কাউ কাকে যে ভগবান কোথা থেকে কোথায় নিয়ে যাবে না, সেটাই বলছি। তার কর্মের ওপর, আমি আমার কর্মের মানে কর্ম করে আমি আজকে এই জায়গায় এসেছি, আমি স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসেছি। কারো বাপের টাকায় ফুটানি মেরে আমি এই জায়গায় আসিনি, ঠিক আছে? আমি বলছি তো, আমার বাপের টাকাও ছিল না, আমি নিজে সেই পড়াশোনা করে আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি, ঠিক আছে? কতটা কষ্ট করেছি সেটা সময় জানে আর ভগবান জানে, আর আমার মা বাবা জানে, ঠিক আছে? তো সেটাই বলছি, ঠিক আছে বস? তোমাকেও বলছি, পড়াশোনা করো ভালো করে, নিজের পায়ে দাঁড়াও, ঠিক আছে? কাউকে নিয়ে উপহাস করো না। আর আমি সোশ্যাল মিডিয়াতে ছিলাম না, ওই 3 বছর আমার জীবনে সোশ্যাল মিডিয়া বলে কিছু ছিল না। ফেসবুক, ইনস্টাগ্রাম কিচ্ছু ছিল না। শুধু একটা জিনিস ছিল, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপটা কেন ছিল? কারণ হোয়াটসঅ্যাপে আমার যে পড়াশোনা যেখানে পড়তাম প্রতিষ্ঠানে, সেখান থেকে অনেক নোটসপত্র শেয়ার করতো। আমার কিছু বন্ধুদের গ্রুপ ছিল যেগুলো, আমি পড়াশোনা নিয়ে যে এই ম্যাথটা সলভ করতে পারছি না, এই ম্যাথটা একটু বলে দে ভাই কীভাবে, যে জানবি সে বলবি, তো এই রিজনিংটা পাচ্ছি না, এটা কীভাবে হবে, এই সব নিয়ে আর কি ওইখানে আলোচনা হতো, এর বাইরে কিছু নয়, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে, যদি একটা বস্তাতে পচা আলু থাকে, সেই পচা আলুটা পুরো বস্তাটাকে পচিয়ে দেবে। আমার বন্ধুদের, মানে আমার কলেজে স্কুল লাইফে এই মানে গ্রুপটা ছিল এরকম ধারা, ঠিক আছে? তো বস্তাতে একটা পচা আলু বলেছি, যে একটা পচা আলু পুরো বস্তাটাকে পচিয়ে দিতে পারে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমার ওই বন্ধু গ্রুপের মধ্যে একটা পচা বন্ধু ছিল যে পুরো বস্তাটাকে, মানে পুরো গ্রুপটাকে পচিয়ে দিয়েছে, ঠিক আছে? তো যাই হোক না কেন, আর কিছু এখানে বলার কিছু আমার নেই, ঠিক আছে? আমার জবাব আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? এইভাবে তো জবাব দেওয়া, আমি এই ভিডিওটা আমি আজকে বানাচ্ছি এটার উদ্দেশ্যেই বানাচ্ছি, যে আমি সেই মানুষগুলোকে বলতে চাই যে কষ্ট আসবে, যন্ত্রণা আসবে, মানুষ তোমাকে অপমান করবে। মানুষ যদি তোমাকে মানে উপহাস, কটাক্ষ, যন্ত্রণা না দেয়, অপমান যদি না করে, তুমি ঘুরে তাকাবে না, তুমি ঘুরবে দাঁড়াবে না। একটা ধাক্কা খাওয়ার পরেই মানুষ ঘুরে দাঁড়ায়। আমার ক্ষেত্রে এরকমভাবে হয়েছে, আমি তোমাকে বললুম। আমার একটা দাদা আছে, পরিচিত দাদা, একটা ওই যে কোম্পানিতে কাজ করতাম আগের কোম্পানিটা, ওই কোম্পানিটা একটা দাদা ছিল আমার খুব ভালো, নাম হচ্ছে অভিজ্ঞতা, আমি নামটা নিলাম এই ভিডিওতে, অভিজ্ঞতা, ঠিক আছে? তো ওই দাদা রেলে চাকরি করে, রেলের টেকনিশিয়ানে, ঠিক আছে? ওই কোম্পানিতে চাকরি করতো। ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে, মানে ও প্রতিষ্ঠিত হতে পারেনি, তাই জন্য ওর গার্লফ্রেন্ড অন্য কারোকে বিয়ে করে নিয়েছিল। ওই যে শকটা, ওই যে ধাক্কাটা পেয়েছিল, ওই যে ওই সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারেনি বলে ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে। তারপরে ওকে মানে জবাব দিয়ে দিল মেয়ের বাপকে, ঠিক আছে? করে দেখিয়ে দিল, রেলে টেকনিশিয়ান একদম ঢুকিয়ে দিল, ব্যাস, ফেটে গেল মেয়ের বাবার দেখে। যার সাথে বিয়ে হয়েছিল সে, তার এখন চাকরি চলে গেছে, স্কুল মাস্টার, ওই 26,000 গেছে, ওর মধ্যেই ছিল, গেছে, ব্যাস। তো এটাই হচ্ছে আসল নিয়তি, এটাই হচ্ছে আসল খেলা, ঠিক আছে? তুমি কি খেলবে? ভগবান খেলবে, শেষ খেলাটা ভগবান খেলবে, আর ভগবানের মার কেওড়াতলা পার। যাই হোক,
আর কিছু বলছি না, অনেক কিছু বলে ফেললাম, ঠিক আছে? তো ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।